নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইপিএফ নিয়ে। আসলে ইপিএফটি কখন গঠন করা হয়, এর মধ্যে কত কন্ট্রিবিউশন আপনার জমা করা হবে, আপনি কোথায় কাজ করলে আপনার উপর ইপিএফ এর যে কন্ট্রিবিউশন হলে সেগুলো জমা হবে, তার সাথে সাথে আপনি পেনশন কত পাবেন, এর ক্যালকুলেশন কি রূপ, আপনি বর্তমানে যে গভর্নমেন্ট পেনশনটা মিনিমাম যে পেনশন রয়েছে সেটাকে বাড়ানোর জন্য যেসব প্ল্যান পাস করার চেষ্টা করছেন সেই সব নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, ইপিএফ কি? ইপিএফ হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীন, মানে হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের অন্তর্ধান। এইবার দেখুন, আপনি যদি কোথাও কাজ করছেন তাহলে সেটা কোনো কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কিংবা কোনো আদার এস্টাবলিশমেন্ট যেখানে 20 জন কিংবা তার থেকে বেশি যদি ওয়ার্কার রয়েছে তার উপর কিন্তু এটা অ্যাপ্লিকেবল হয়ে যায়। আপনার জন্য এটা অবশ্যই জেনে রাখা উচিত, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের যে এই অ্যাক্টটি রয়েছে ইপিএফ অ্যাক্ট, ইপিএফ এবং মিসলেনিয়াস এমপি অ্যাক্ট 1952 সাল দ্বারা এটা কিন্তু গঠন করা হয়েছিল। এখন আমরা প্রায় 70 বছর ক্রস করে গেছি এটাতে। যেখানে 20 জন কিংবা তার থেকে বেশি যদি ওয়ার্কার কাজ করছে তো ওই ক্ষেত্রে এটা আবশ্যক হয়ে যায় তাদের নামে পিএফ এর একটা অ্যাকাউন্ট বানানো। ওই কোম্পানির কিংবা ওই এমপ্লয়ারের জন্য এটা দায়বদ্ধ। ইপিএফ এর সাথে ইএসআইসিও এখানে যোগ করা হয়। এবার দেখুন, আপনার যে টোটাল কন্ট্রিবিউশন আছে সেই কন্ট্রিবিউশনের যে আপনার যেটা কাটা হয়, যে কত টাকা আপনার জমা করা হয় সেটা নিয়ে আমরা কিছু কথা এবার বলে নিই। দেখুন, আপনি যেখানে কাজ করছেন ওটা যে টোটাল আপনার যে স্যালারি আছে তার কিন্তু 24%, ভেবে দেখুন, টোটাল 100% স্যালারির মধ্যে 24% কিন্তু ইপিএফ এর মধ্যে জমা করা হয়। এইবার ওটা কিরূপ ভাবে করা হয় দেখুন, আপনি যে স্যালারিটি আর্ন করবেন বা যে স্যালারিটা আপনি ড্র করছেন সেটা যদি 15,000 টাকা অবধি আপনার রয়েছে তাহলে আপনার বেসিক প্লাস ডি এর উপর থেকে 12% আপনার স্যালারির মধ্যে দিয়ে যেটা কাটা হয় সেটা আপনার এমপ্লয় শেয়ারে যায়। আবার আপনার এমপ্লয়ারও আপনার উপর সেম ম্যাচ করে আপনার জন্য একটা যে কর্পোরেট সেটাও কিন্তু জমা করে। এইবার আপনার এমপ্লয়ার যেটা জমা করে সেটা 8.33% আপনার পেনশন স্কিমে যাচ্ছে আর 3.67% আপনার এমপ্লয়ি শেয়ার চলে যাচ্ছে, যেটা ইপিএফ এর মধ্যে। এবার দেখুন, আপনার তো দুটো শেয়ার আছে, এছাড়া আরেকটা জায়গা এখানে রয়েছে ইডিএলআই, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম, যেটা 1976 মানে 1976 সালে ওটা শুরু করা হয়। এবার ওটার মারফত এটা একটা কোনো অ্যাক্সিডেন্টাল যদি কোনো কেস থাকে তখন কিন্তু এটার কাজে লাগে, তাছাড়া এটা সেরূপ ভাবে কতটা কাজে লাগে না। এবার চলুন আমি আপনাকে বলি সিটিসি টা কি জিনিস। দেখুন, সিটিসি মানে হচ্ছে কস্ট টু কোম্পানি। আপনার কোম্পানি আপনার উপর কত খরচা করছে সেটা জানার জন্য সিটিসি টাকে বলা হয়, সিটিসি কে ধরাও হয়। দেখুন, বর্তমানে আপনার যে পিএফ এর উপর যে ইন্টারেস্টটি চলছে সেটা মার্চ 2025 অবধি চলছে 8.10%। এবার আপনার মনে এই সংস্থাটা অবশ্যই থাকবে, এবার কি নেক্সট কোয়ার্টারে এটা চেঞ্জ হবে? হ্যাঁ, অবশ্যই এটা নেক্সট কোয়ার্টারে চেঞ্জ হতে পারে। এপ্রিল মাস থেকে যে নতুন বছর শুরু হয় তখন কিন্তু এই যে ইন্টারেস্ট রেট বা সুদের হারটি চেঞ্জ হয়ে যায়। দেখুন, একটা অনেক বড় জায়গা রয়েছে পেনশন নিয়ে। আপনি যদি কোথাও কর্মরত অবস্থায় বর্তমানে রয়েছেন তাহলে আপনার মনে এই সংশয়টি অবশ্যই থাকবে, আমি কি পেনশন পাবো? দেখুন, ইপিএফ এর মধ্যে থাকাকালীন যে ইপিএফ স্কিমটি রয়েছে, আপনি কর্মরত হয়েছেন, এবার আপনি কাজ করছেন কোন একটি বেসরকারি সংস্থার মধ্যেও যদি আপনি কাজ করছেন আর সেখানে যদি 20 জনের থেকে বেশি ওয়ার্কার কাজ করছে তাহলে এটার উপর যেমন আপনার একটা কম্পালসারি কন্ট্রিবিউশন জমা হয়, সেইরূপই যদি কোথাও 20 জন থেকে কম কাজ করছে সেই সময় কিন্তু ওটা ঐচ্ছিক হয়ে যায়। কোম্পানি চাইলে আপনার ইপিএফ দিতেও পারে বা নাও দিতে পারে, যদি দেয় তখন কিন্তু 24% কাউন্ট হয় না, তখন 20% অব্দি কিন্তু কাউন্ট হয়। এবার দেখুন, আপনি যদি কোথাও কাজ করছেন তাহলে আপনার যে ন্যূনতম যে একটা সার্ভিস পিরিয়ড হওয়া চাই, মানে আপনার কত বছর কাজ করলে আপনি পেনশনের জন্য উপযোগী হবেন, এটা হচ্ছে মেন প্রশ্ন। এইবার আপনাকে এটা অবশ্যই জেনে রাখা উচিত, আপনি যেখানে কাজ করছেন সেই কোম্পানির মধ্যে যদি আপনি মনে করুন কোন কোম্পানি আপনি ছেড়ে 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 কাজও যদি করছেন, তাও যদি আপনি 10 বছর কাজে আপনার যে সার্ভিসটি আপনি যদি পূর্ণ করেন তাহলে কিন্তু আপনি পেনশন পাবেন। আপনার পিএফ ডিপার্টমেন্ট আপনাকে পেনশন দিতে বাধ্য। এরপর যদি আপনি কাজটি ছেড়েও দেন তা সত্ত্বেও কিন্তু যখন আপনার সুপারনিউয়েশন হবে, মানে 58 বছর বয়সে যদি আপনি চান তো 58 বছর বয়স থেকে আপনি পেনশন পেতে পারেন। এছাড়া যদি আপনি চাইবেন কি আমি 60 বছর বয়স পেনশন পাবো, তাহলে 60 বছর বয়স থেকেও আপনি পেনশন পেতে পারেন। কিন্তু এখানে একটা আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, আপনার এখন দেখুন গভর্নমেন্ট এমনই রুল বানিয়ে রেখেছে 58 বছর বয়স থেকে আপনি কিন্তু পেনশনটা চালু করতে পারেন, সেখানে পেনশন জমা না দিয়ে। আবার আপনি যদি চাইবেন কি আমি
পেনশনটা জমা করবো, আমরা পেনশন কন্ট্রিবিউশনটা আমি চালু রাখবো, তাহলে 58 বছর বয়স থেকেও আপনি কিন্তু পেনশন কন্ট্রিবিউশন চালু রাখতে পারেন। ওই পরিস্থিতিতে আপনার যখন 60 বছর বয়সে আপনি পৌঁছাবেন, ওই সময় কিন্তু আপনার যে পেনশনটি দাঁড়াবে সেটা কিন্তু একটু বেশি হবে। এটা অবশ্যই আপনাকে জেনে রাখা উচিত। আপনি যে পেনশন পাবেন না তার কিছু কারণ রয়েছে, এবার আমি আপনাকে সেই কারণগুলো কিছু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের পিএফ এর মধ্যে দুটো সেকশন রয়েছে, একটি হচ্ছে ইপিএফ, একটা হচ্ছে ইপিএস, যে দুটো আমরা কিন্তু দেখতে পাই। এছাড়া আরেকটা সেকশন রয়েছে যেটা আমরা মোটেও দেখতে পাই না, কিন্তু এটার একটা ক্যালকুলেশন রয়েছে, এটা ভারত সরকার অনুবদ্ধ আপনাকে দেওয়ার জন্য। এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসাবে আপনাকে ধরা হয়, ইডিএলআই, এমপ্লয়েজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম। এবার দেখুন, আপনি কর্মরত অবস্থায় যখন রয়েছেন, ওই পরিস্থিতিতে আপনার তো টাকার প্রয়োজন পড়বে। আপনার বিয়ের ব্যাপারে হতে পারে, আপনার বাচ্চাদের এডুকেশনের ব্যাপারে হতে পারে, আপনি হয়তো কোথাও জায়গা কিনবেন, কিংবা বাড়ি ঘর কনস্ট্রাকশন করাবেন, কিংবা আদার আদার যে মেডিকেল পারপাস আছে সেটা তো হতে পারে। হ্যাঁ, আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, মেডিকেল পারপাসে যদি আপনি কোনো টাকা উইথড্র করছেন আপনার পিএফ অ্যাকাউন্ট থেকে, তো সেটা আপনার বেসিক প্লাস ডি এর কিন্তু 6 গুণ পর্যন্ত আপনি করতে পারেন। মানে আপনার যদি বেসিক প্লাস ডি যদি মাসে 10,000 টাকা হয়, তাহলে আপনি ওই ক্যালেন্ডার ইয়ারে 60,000 টাকা অবধি কিন্তু অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারেন। এবার দেখুন, যেটা আমি আপনাকে বলছি, যখনই আপনি পেনশনের কথাটা আমি আপনাকে বলবো, তখন একটা জিনিস হচ্ছে যেমন 10 বছরের সার্ভিস, এছাড়া আপনার 10 বছর কিন্তু কন্টিনিউয়াস সার্ভিস, এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার 10 বছর কন্টিনিউ সার্ভিস হওয়া চাই না। আপনার পিএফ ডিপার্টমেন্ট এটার মধ্যে একটা সচ্ছলতা নিয়ে এসেছে, আপনার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে সেইটা কিন্তু এখানে এখন কাউন্ট হচ্ছে। আমি জানিয়ে রাখতে চাইবো কি, আপনার যে আপনি যেখানে হয়তো কোথাও হয়তো 2 বছর, কোথাও 3 বছর, কোথাও 4 বছর এরকম ভাবে যদি আপনি কাজ করছেন, তাও কিন্তু আপনি পেনশনের অধিকারী হবেন। এটা মোটেও নয় কি আপনি পেনশন পাবেন না, আপনার কিন্তু 10 বছর সার্ভিসটা কমপ্লিট হওয়া চাই। ওই ভেঙে ভেঙেও হলে কিন্তু আপনার 10 বছর সার্ভিসটা কিন্তু কমপ্লিট হওয়া চাই। এর মাঝে যদি আপনি টাকাটি উইথড্র করে নেন, পেনশন সেকশনটা আমি বলবো না, পেনশন সেকশনটা উইথড্র করতে গেলে ওটাকে 3 মাস বসার পর আপনি উইথড্র করতে পারবেন। কিন্তু দেখুন, আপনার যদি এমার্জেন্সি কোনো টাকার প্রয়োজন পড়ে যায়, তাহলে আপনি যেটা আপনার রুলে রয়েছে, পিএফ এর রুলে, পিএফ থেকে আপনি কিন্তু উইথড্র করতে পারেন। সেই সেই উইথড্রলটা আপনি করুন। কিন্তু যদি আপনি পেনশন থেকে টাকাটা উইথড্র করে দেন, তো ওই পরিস্থিতিতে আপনাকে 10 বছর, যতবার আপনি পেনশন থেকে টাকাটা উইথড্র করবেন ততবারই কিন্তু আপনাকে 10 বছর সার্ভিসটা কন্টিনিউয়াস করতে হবে, তারপরে কিন্তু আপনি পেনশনের অধিকারী হবেন। এবার একটা জিনিস আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, দেখুন, এটা মন দিয়ে শুনবেন। আপনি যে কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন, বা আপনি যদি কোথাও কাজ করছেন, তো আপনার মৃত্যুর পর যদি অ্যাক্সিডেন্টাল কোনো যদি আপনার মৃত্যু হয়, ওই পরিস্থিতিতে আপনার যে টাকাটি আপনার পিএফ এর অ্যাকাউন্টে পড়ে রয়েছে, ওটা থেকে আপনার পরিবার যেমন ইপিএফ থেকে কিছু টাকা পাবে, তা সত্ত্বে আদার যেটা বেনিফিট হচ্ছে, যেমন ইডিএলআই থেকে কিছু টাকা পাবে। আবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হচ্ছে, আপনার ওয়াইফ আপনার অবর্তমানে আপনার অ্যাগেনস্টে, আপনার পিএফ ডিপার্টমেন্ট অ্যাগেনস্টে প্রত্যেক মাসে পেনশন পাবে। এছাড়া আপনার যে বাচ্চা রইবে, বাচ্চা যতক্ষণ না হয় একটা কিংবা দুটো বাচ্চার ক্ষেত্রে যতক্ষণ না তারা 25 বছর বয়স পর্যন্ত যাচ্ছে, ততদিন পর্যন্ত তারাও পেনশন পাবে তার মায়ের অবর্তমানে। এটা কিন্তু পিএফ ডিপার্টমেন্টের একটা অনেক বড় রুল, আপনার কিন্তু এটা অবশ্যই জেনে রাখা উচিত। যদি আপনি এটা জানেন না, তাহলে জেনে রাখুন, আর আপনার প্রতিবেশীর মধ্যে এটা কিন্তু ছড়াবেন। বলুন, আমি আপনাকে পেনশনটা কিভাবে ক্যালকুলেট করে সেই নিয়ে কিছু কথা বলে দিই। দেখুন, আপনি যদি পেনশনে নেওয়ার কথা ভাবছেন, তো বর্তমানে পিএফ ডিপার্টমেন্টের যে রুল আছে, সেই রুল অনুযায়ী আপনি মাসে যে পেনশনটি পাবেন ওটা কিন্তু 1,000 টাকা অবধি পাবেন। এবার এর বেশি কিন্তু আপনি পাবেন না। যদি আমি এখানে একটা পিএসইউর কথা বলি, যেমন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ওখানে কিন্তু যে মিনিমাম যে পেনশনটি দেওয়া হয় সেটা কিন্তু মাত্র 2,200 টাকা দেওয়া হয়। এবার ওখানে যেহেতু অনেক বেশি কর্পাস জমা হয়, সেই জন্য ওখানে এটার একটু ফারাক রয়েছে পিএসইউর ক্ষেত্রে, কিন্তু ওখানেও সেই রকম পেনশন দেওয়া হয় না, কিন্তু এমনি রিটায়ারমেন্ট কর্পাসটা অনেক হিউজ পরিমাণে দেওয়া হয়। এবার দেখুন, ভারত সরকার একটি পরিবর্তন আনার চেষ্টা করছে, যেখানে আমাদের যে মিনিমাম সিলিং লিমিট আছে সেটা আছে 15,000 টাকা। এবার সেই সিলিং লিমিটটা যদি 21,000 টাকা অবধি চলে যায়, তাহলে আমাদের যে বর্তমানে 1,250 টাকা যেটা ফিক্স করা হয়েছে পিএফ ইপিএস এর মধ্যে কন্ট্রিবিউশন করার জন্য, সেটা বেড়ে চলে যাবে 1,799, প্রায় 499 টাকার একটা ডিফারেন্স আসবে। তাহলে কিন্তু আমরা রিটায়ারমেন্টে একটু বেশি পরিমাণে টাকা পেতে পারি আমাদের পেনশন কন্ট্রিবিউশনে। দেখুন, পিএফ এর মধ্যে যে কন্ট্রিবিউশনটা হয়, সেটার মধ্যে যে আমরা পেনশনটা যেটা আমরা পাই, সেটা কিন্তু ক্যালকুলেট করা হয় প্রো রাটা বেসিস হিসাবে। এখানে আমি স্ক্রিনে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এটা চেক করে নিতে পারেন। এখানে লেখা রয়েছে কিভাবে পেনশনটা ক্যালকুলেট করা হয়। আমি নেক্সট ভিডিওতে আমি আপনাকে পুরো ডিটেলসে বোঝাবো যে প্রো রাটা বেসিসটা কি জিনিস।
যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে একটি কমেন্ট করে দেবেন। আর যদি বুঝতে না পারেন তো দয়া করে আমাকে কমেন্টের সেকশনে জানাবেন যে আপনি কোন জায়গাটা বুঝতে পারেননি, আমি তার এগেনস্টে আপনাকে রিপ্লাই দেবো। আর আপনি যদি চান তো আমার হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনি আসতে পারেন, এছাড়া আমার টেলিগ্রামের চ্যানেল আপনি জয়েন করতে পারেন। টেলিগ্রামের যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে 9609672700। আমি ধন্যবাদ।